আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং রিগার্ডিং ভেনিজুয়েলার যুদ্ধটা তো চলছে অ্যান্ড ইউএস তো ভেনিজুয়েলাতে হামলা করে দিয়েছে অ্যান্ড প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে চলে গেছে। এরপরে কার বা কি নিশানা হতে পারে, and আমরা যে বুঝছি যে এটা অয়েলের জন্য বা তেলের জন্য করেছে, এটা আমাদের রিসার্চ বলে তেলের জন্য করেনি, এটা অন্য একটা মতলব আছে। and এটা ভারতীয় মার্কেটে কি আদৌ কোনো এফেক্ট পড়তে পারে, কি ভারত কখন নেক্সট নিশানা হতে পারে, সেগুলো সব আমি শর্টে এই ভিডিওতে বুঝিয়ে দেবো। এখানে থাম্বনেলে কি লেখা, ভেনিজুয়েলার পরে ভারতকে কি আক্রমণ ট্রাম্পের, কোন দিকে এগোচ্ছে জিনিসটা, কোন দিকে এরপরে এগোচ্ছে, কোন কান্ট্রি এরপরে নেক্সট টার্গেট হতে পারে, অবশ্যই হবে। তো কোন কান্ট্রি নেক্সট টার্গেট হতে পারে অ্যান্ড এটা কি মিন করছে, যুদ্ধটা কেন হলো, বাজারে কি প্রভাব পড়বে, সবকিছুর সাথে রিলেটেড আছে। অ্যান্ড মার্কেটে টাকা লাগানো আছে বলে ব্লাইন্ডলি চোখে মানে রুমাল বেঁধে বসে থাকলে হবে না, আপনাকে সবকিছু বুঝতে হবে, না বুঝলে মার্কেট ছেড়ে দিন। যদি না বুঝতে পারেন আমার চ্যানেল তো আছে তার জন্য। অ্যান্ড সব থেকে আমরা পুরোপুরি ভেনিজুয়েলার ম্যাপও ডিসকাস করবো, সবকিছু ডিসকাস করবো, কেন পুরোপুরি ডিসকাস করবো। ভেনিজুয়েলার ম্যাপ থেকে বুঝবো যে নেক্সট কান্ট্রি কোনটা হতে চলেছে, 2-3টে কান্ট্রির মধ্যে নেক্সট কান্ট্রি কোনটা কিসের জন্য হতে চলেছে। খুব ইন্টারেস্টিং ভিডিও হবে। তো নিচে দিয়ে আপনার কোনো কমেন্ট থাকে করতে পারেন। অ্যান্ড তার আগে বলে দিই, আমাদের নেক্সট যে আপকামিং রিসেশন বা মার্কেট ক্র্যাশ তো আসবেই বড় 30%-এর উপরে, নেক্সট যে মার্কেট ক্র্যাশ এইটার ব্যাপারে রিসার্চ রিপোর্ট পুরোপুরি আমরা স্টার্ট করে দিয়েছি। আমরা আমাদের যে প্রিমিয়াম সব থেকে ক্লায়েন্ট যেগুলো 15-20 লাখসের উপরে যেগুলো ছিল, সবাইকে একসাথে রাখতে পারবো না, পার মান্থ হিসেবে করবো। অনলি ফর আওয়ার প্রাইভেট ক্লায়েন্টস, যেগুলো আমরা কোন ডেটটা, কত হট ডেট আছে, কোন ডেট থেকে স্টার্ট হতে পারে, কবে কি সুইচ করব, কত খেপে খেপে করব, সেগুলো বোঝানোর ব্যাপার থাকে। এই জিনিসগুলো সবাইকে, আমাদের কাস্টমার্স ক্লায়েন্টসরা সবাই ভিডিও দেখে, তাই জন্য বলছি। তো এটা স্টার্ট হয়ে গেছে অ্যান্ড কনগ্রাচুলেশনস। আমরা রিসার্চ পেপার 52 পেজেসের আমরা যতটা পারবো ততটা বলার চেষ্টা করেছি, অ্যালং উইথ ডেটস, কোন কোন ডেটস আমাদের দেখতে হবে। অ্যান্ড আপকামিং রিসেশন এখানে হয়তো দেখতেই পাচ্ছেন, এটা 15 লাখসের উপর যারা প্রিমিয়াম ক্লায়েন্ট ছিল তাদের জন্য এটা আমাদের ফার্স্টে স্টার্ট করা হচ্ছে। আস্তে 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 এর পরের ক্ষেপটা 5-10 লাখসের যাবে, তারপর একটা 1-5 লাখসের যাবে, এরকম করে 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 আমরা সবাইকে 6 মাসের মধ্যে ডাকবো। একটা কুইজও হয়েছিল, অনেক উইনার হয়েছে, তার জন্য তার মধ্যে একটা আমি উইনারকে এখানে জাস্ট আমি দেখানোর পারপাসে আমি করে দিয়েছি। তো কনগ্রাচুলেশন, আমাদের রিসার্চ রিপোর্ট আপকামিং রিসার্চের জন্য স্টার্ট হয়ে গেছে। আপনাদের পোর্টফোলিও যারা যারা আমাদের সাথে ইনভেস্টমেন্ট করছেন, ভরসা করেছেন, আপনাদেরটা পুরোপুরি সেফ আমরা বলে দিতে পারি। তো চলুন আমরা স্টার্ট করে দিই। ট্রাম্প, এই যে এখন যে এত যে নিউজ আসছে, বিবিসি নিউজ, এবিসি নিউজ, আল জাজিরা, সব বড় বড় নিউজ কোম্পানি সবাই একটাই বলছেন, একটা বলে ম্যানিপুলেট করার চেষ্টা করছে যে ট্রাম্পের যুদ্ধটা ভেনিজুয়েলা করেছে অয়েল ক্যাপচার করার জন্য, অয়েল ক্যাপচার করার জন্য। দেখুন দেখুন সব জায়গাতে 50 মিলিয়ন ব্যারেলস অফ অয়েল, দেখুন অয়েল, সব জায়গাতে অয়েল লেখা আছে, অয়েল ছাড়া কিছু নেই। তেল নেওয়ার জন্য করেছে অ্যান্ড এই রিজনের জন্য যুদ্ধ করেছে। ট্রাম্প কি মাথায় পাগল আছে যে শুধু একটু তেলের জন্য, যেটা একটা ডিক্লাইনিং অ্যাসেট, অ্যাপ্রিসিয়েট না, ডিক্লাইনিং অ্যাসেট। ডিক্লাইনিং অ্যাসেট মানে কি, আস্তে আস্তে তেল শেষ হয়ে যাবে, ডিক্লাইন হচ্ছে, ডিক্লাইনিং অ্যাসেটের জন্য ট্রাম্প যুদ্ধ করে দেবে, পুরোপুরি প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসবে? নো, ট্রাম্প এটার জন্য করেনি। আপনার অনেকে আবার অনেক নিউজ চ্যানেল বলছে কি ডলার স্ট্রেনদেন করার জন্য, ডলার স্ট্রেনদেন করার জন্য। হ্যাঁ, ডলার স্ট্রেনদেন করার জন্য তো একটা আছেই, কিন্তু ডলারটাকে জাস্ট একটু মজবুত করার জন্য, এমনিই মজবুত আছে, আর আরেকটু মজবুত করার জন্য হামলা করে দেবে? এটা কোনোদিন পসিবল? যে ট্রাম্প কিছুদিন আগেই নিউ ইয়ারে বললো কি রেজলিউশন পিস, মা এবারে যুদ্ধ করব না, সে আবার যুদ্ধ করে দিল 2 দিন পর, এটা কিন্তু নয়। তো এখানে আমার ফিশি লাগছিল, তো এটা নিয়ে আমরা রিসার্চে বসলাম। অ্যান্ড একটা জিনিস দেখুন যে 3 তারিখ আমাদের যুদ্ধ হয়েছে, যুদ্ধ ঘোষণা করেছে ভেনিজুয়েলার ওপর। 4 তারিখই আমাদের নিউজ এসছে একটা, যে ইউএস সিকিউরিটিজ সিলভার স্মেল্টার ডিল টু প্রসেস লেটাম মেটালস, মানে ইউএস গভর্নমেন্ট, আমেরিকা কি করেছে, জেপি মর্গানের সাথে, জেপি মর্গান অ্যাজ এন ইনভেস্টার কাজ করেছে, জেপি মর্গানের সাথে পার্টলি জয়েন করে ইউএস ডিফেন্সকে 40%, যেটা হিস্ট্রিতে কোনোদিন কোনো জায়গায় স্টেক দেয় না, 40% স্টেক দিয়েছে। কিসের জন্য দিয়েছে? অলমোস্ট $7.4 বিলিয়ন ইনভেস্টমেন্ট করেছে আপনার স্মেল্টার ডিল বলা হয়, সিলভার স্মেল্টার ডিল বলা হয় এটাকে। মানে সেখানে কি করা হবে, সিলভার প্রসেস করা হবে, যে ভেনিজুয়েলার যে সিলভার গুলো আছে
এখন যে সিলভারের দাম বাড়ছে, সিলভার প্রসেসের জন্য এটা পরের দিনই 4 তারিখই নিউজ এসছে, 4 তারিখই এটা জেপি মর্গানের সাথে হয়েছে। মানে এটা মনে হচ্ছে ওয়েট করা হচ্ছিল যে 3 তারিখ আগে থেকে প্রি প্ল্যান্ড, 3 তারিখ যুদ্ধটা করব, 4 তারিখ জেপি যদি হয়ে যায় ঠিকঠাক ক্যাপচার করে নেওয়া যায়, তাহলে সিলভারগুলো আমাদের, অ্যান্ড পুরো সিলভারগুলোকে আমরা এইখানে প্রসেস করব আমার ইউএস ডিফেন্সে কাজে লাগানোর জন্য। বিকজ সিলভারের এখন হিউজ ডিমান্ড, হিউজ ডিমান্ড। এবারে কেন শুধু সিলভারের জন্য? তার সিলভারের জন্যই তাহলে হয়েছে, পেট্রোলিয়ামের জন্য তো হয়নি বললাম। তাহলে কেন হয়েছে? আমরা জানি কিছুদিন আগে একটা নিউজ এসছে, চায়না 1 জানুয়ারি থেকে চায়না অ্যানাউন্স করেছে যে পুরো সিলভার আমরা এখন আর এক্সপোর্ট কারেন্টলি করব না। এত চায়না বুঝে গেছে যে ইভি বলুন, স্যাটেলাইটস বলুন, স্পেস স্টেশন যাই আপনার তৈরি করতে হবে, সিলভার লাগবেই। সিলভারের এত ডিমান্ড হয়ে গেছে, এত এক্সপোর্ট বেড়ে গেছে, চায়না বললো না আমি বেচবো না, এখন কারেন্টলি রাখবো। ওই জন্য চায়নার জন্য দামটা বাড়ছিল। অ্যান্ড সিলভার, আমরা একটা জিনিস বুঝুন, আস্তে আস্তে পেট্রোলিয়াম বা তেল শেষ হয়ে যাবে, বাট এই রেয়ার আর্থ মেটালগুলোর জন্যই কিন্তু ইলেকট্রিক ভেহিকেল, এই যে ফিউচারের জিনিস, ফিউচারিস্টিক জিনিস, স্যাটেলাইট, ইলেকট্রিক ভেহিকেল, এআই এর সব জিনিসপত্র, এইসব চিপসগুলো কিন্তু কপার, সিলভার, লিথিয়াম ব্যাটারিজ, লিথিয়াম এইগুলো দিয়েই, মানে রেয়ার আর্থ মেটালগুলোই কিন্তু আলটিমেট কাজে লাগবে। সেটা ডোনাল্ড ট্রাম্পও ভালো করে জানে, ভালো করে বুঝুন জিনিসটাকে। তোর তেলের জন্য একদমই নয়, রেয়ার আর্থ মেটালের জন্য। অ্যান্ড রেয়ার আর্থ মেটাল সব থেকে বেশি কার কাছে আছে? সব থেকে সিলভার বেশি কার কাছে আছে? চায়নার কাছে। ইন্ডিয়াও যেমনি জবে থেকে চায়না বন্ধ করে দিয়েছে, ইন্ডিয়ারও তো চাই সিলভার কিছু। ইন্ডিয়া, পেরু, চিলি এদের কাছে সিলভারের সাপ্লাই চাওয়ার জন্য রেডিও হয়ে গেছিল, বিকজ চায়না তো দেবে না আর সিলভার। অ্যান্ড আমেরিকার যে কোম্পানিগুলো বড় বড় আছে, টেসলার মতো কোম্পানি, ইভি লাগে ইলেকট্রিক ভেহিকেল বানানোর জন্য। তো এই ইভিতে এইগুলো বানানোর জন্য একটা আমি কোম্পানি এক্সাম্পল দিয়ে বলছি, ওদেরও তো ইউএস না হলে কোম্পানিগুলো ধসে যাবে, সিলভার চিপ ছাড়া তো হবে না, স্যাটেলাইটস হবে না। তো এগুলো কি করে পসিবল? তো এর জন্য আমরা যদি দেখি, চায়না সব থেকে বেশি রেয়ার আর্থ মেটালসের মালিক। পেট্রোল ফিউচারের কোনো হরাইজনই নেই কারোর কিছু। কপার, নিকেল, কোবাল্ট, রেয়ার আর্থ, লিথিয়াম সবকিছু, সিলভার, গোল্ড সবকিছু চায়নার টার্গেট করেই আছে। অ্যান্ড এখানে ডোনাল্ড ট্রাম্প দেখছে যে চায়না যে বন্ধ করে দিল, এইবার তো পুরোপুরি শর্টেড, সিলভার এবার পাবো কোত্থেকে? অ্যান্ড এখানে কি হতে পারে যদি এইটাতে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধটা করতো না, যুদ্ধ করেছে নিজের ইকোনমিকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য, ঠিক আছে, যদি যুদ্ধ করতো না, তাহলে চায়না পুরোপুরি ডমিনেট করতো রেয়ার আর্থ মেটাল, যেটা ফিউচারের জন্য কাজ হবে। অ্যান্ড ফিউচারে তাহলে চায়না নাম্বার 1 হয়ে যেত। এখন তেলের দিক থেকে ধরুন ইউএস নাম্বার 1 আমরা বলতে পারছি, ধরুন ইউএস নাম্বার 1 নয়, গালফ কান্ট্রিজটা মেন, কিন্তু আমরা ইউএস থেকে ধরুন ইন্ডিয়া তেল নেয়, কিন্তু ইন্ডিয়া পরে তো আর তেল নেবে না, যখন ইভি বাগেরা চলে আসবে তখন তো আমাদের কি লাগবে? সিলভার, এইগুলো লাগবে, রেয়ার আর্থ মেটাল লাগবে। যখন ইলেকট্রিক ব্যাটারি স্কুটি সবাই চালাবে তখন তো লিথিয়াম আয়রন ব্যাটারি লাগবে। তো তখন তো চায়নার থেকে সবাই এক্সপোর্ট, চায়না এক্সপোর্ট করবে, সবার থেকে সবাই ইম্পোর্ট করবে। তো ওর জন্য ডমিনেন্স, ইউএস ডমিনেন্স বা ডলার কমে যাবে তখন ফিউচারে 10-20 বছরের মধ্যে। অ্যান্ড পুরোপুরি আর পেট্রোল লাগবেই না বলে চায়না, মানে আর ইউএস এর দিকে কেউ দেখবেই না। তো এইটার জন্যই, যেহেতু সিলভার নেই অত আপনার ইউএস এর কাছে, তাই জন্য এখানে যুদ্ধ ঘোষণা করে নিজেরাই সিলভারের স্মেল্টার হাব তৈরি করে নিয়েছে সিলভারগুলো প্রসেস করার জন্য ভেনিজুয়েলার। এবারে ভেনিজুয়েলাই কেন টার্গেট করা হয়েছে? এটা হচ্ছে ভেনিজুয়েলার একটা গ্রাফ, চার্ট। তো এই ম্যাপে আমরা দেখতে পাচ্ছি ভেনিজুয়েলা উপরে আছে একদম, এর উপরে তো ইউএস, তো এর উপরে নর্দার্ন আমেরিকায় পড়ে, এটা সাউথ আমেরিকা। তো এখানে এখন যে বাচ্চাবেলা যে জিওগ্রাফি পড়েছিলাম, পাহাড় পর্বত, ওইগুলো এখন সত্যি কাজে লাগছে। এখানে যে পাহাড় আছে অ্যান্ডিস, ANDES, অ্যান্ডিস রিজিয়ন যে পাহাড় আছে, অ্যান্ডিস মাউন্টেন, এইটাতে ভোরে ভোরে কপার, সিলভার, লিথিয়াম এগুলো পাওয়া যায় ভোরে ভোরে। কিছু গোল্ড, বাট বেশিরভাগ কপার, সিলভার এগুলো পাওয়া যায়। লিথিয়াম মানে রেয়ার আর্থ মেটালের খনি বলতে পারেন। অ্যান্ড এইটার অ্যান্ডেসের 60% কে ওন করে আপনি জানেন? 60% ওন করে হচ্ছে চায়না নিজেই। এখানেও চায়না নিজেই। তার মানে যে ফিউচারের ব্যাপারটা ভাবছে, সে চায়নাই তাহলে ফিউচারে জিতবে। তাই জন্য ভেনেজুয়েলায় ঢুকেছে, যেটা সব থেকে ইজি। ভেনেজুয়েলায় ঢুকে ভেনেজুয়েলা অ্যাটাক করে এইখানে পুরোপুরি এই যে মাইনটা আছে অ্যান্ডেসের রিজন, এই যে মাইনটা আছে এইটুকু জায়গা, এটা পুরো নিয়ে নিয়েছে। এর পুরোপুরি এখানে সিলভার জেনারেট হয়।
পুরোপুরি সিলভার নেওয়ার কথা। অ্যান্ড ভেনেজুয়েলা ঢুকে আস্তে আস্তে হয়তো, ব্রাজিল তো অনেক বড় একটা ইকোনমি, তো ব্রাজিলের কথা বলছি না, আস্তে আস্তে ছোট ছোট করে হয়তো হামলা করতে পারে বা অকুপাই করতে পারে যেগুলো চায়নার যেগুলো বেস আছে সেগুলোকে। যেমনি কলম্বিয়া হতে পারে নেক্সট টার্গেট, বা পেরু হতে পারে নেক্সট টার্গেট। এই দুটোকে আমরা এখন দেখছি, কিউবা, কলম্বিয়া, পেরু, এই তিনটে হট টার্গেট এখন কি ডোনাল্ড ট্রাম্পের। যে এইগুলো যদি স্পেশালি কলম্বিয়া বা পেরু, এই দুটো যদি পেয়ে যায়, তাহলে দেখুন আন্ডেস রিজিয়নের অলমোস্ট 50% পুরো পাহাড় নিজেদের কবজায় থাকবে, অ্যান্ড পুরোপুরি রেয়ার আর্থ মেটাল পুরোপুরি নিজেদের কাছে থাকবে। আর লোকের যখন কোনো কান্ট্রি, ইন্ডিয়া যেমন চায়নার থেকে নিচ্ছিল, এখন চায়না দিচ্ছে না বলে পেরুর কাছে, পেরুর কাছে এখন বা চিলির কাছে যাচ্ছে। পেরুটাকে যদি আমেরিকা নিয়ে নেয় বাই চান্স যুদ্ধ করে, তাহলে তখন আমেরিকারই ফায়দা হবে, ইকোনমি বাড়বে। তা নেক্সট টার্গেট আমরা কি হতে পারে, পেরু বা কলম্বিয়া। হ্যাঁ অবশ্যই ডোনাল্ড ট্রাম্প নর্মাল যেমনি সবসময় কথা বলে ইন্ডিয়ার ব্যাপারে বলেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ আছে, অ্যান্ড ও হয়তো একটু করে অখুশি যে আমি এত ট্যারিফ বাড়িয়ে দিয়েছি বলে। তেল ওরা রাশিয়ার থেকে নেওয়া অলরেডি কমিয়েছে, আমরাও সেটা নিয়ে ভাবছি, এরম এরম বলেছে। বাট তেমনি কিছু হবে না যে যুদ্ধ করে দেবো, ওটা ইয়েও জানে যে আমাদের কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে, নিউক্লিয়ার ওয়েপন আছে, ট্রাম্পও জানে, সেসব কিছু হবে না। নেক্সট টার্গেট এইগুলো আমাদের হতে পারে। আই থিঙ্ক বোঝাতে পারলাম যে কেন যুদ্ধটা আলটিমেট হয়েছে, রিয়েল রিজন আমি বুঝিয়ে দিলাম, যে ফিউচারটা আমাদের ইজির হবে তাই জন্য। আচ্ছা এবার যুদ্ধ যে এত হয়েছে, কন্টিনিউয়াস যে যুদ্ধ হয়েছে, দুটো রিজন। তাহলে ভেনিজুয়েলাতে অনেক, আপনি যদি ভেনিজুয়েলাতে বসবাস করতেন বা এখান থেকে ট্রেড করতে পারতেন, আপনি যুদ্ধ হয়েছে বলে আপনি শর্ট করতেন বা সেল করতেন মার্কেটটাকে, তাহলে কি হতো। অ্যান্ড এর আগে রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ হয়েছিল, তখন ইন্ডিয়ান মার্কেটে কি এফেক্ট পড়েছে। যখন এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছিল 22শে ফেব্রুয়ারি 2022 স্টার্ট হয়েছিল, 23 তারিখ ডিক্লেয়ার হয়েছিল, তো 22 তারিখ যুদ্ধ এখন শুরু হয়েছে, 23 তারিখ একদম বড় একটা গ্যাপ ডাউন নিয়ে 5-6% গ্যাপ ডাউন নিয়ে খুলে ছিল বাজার। খুব বাজে অবস্থা হয়ে গেছিল, একদিনে 5-6% গায়েব নিফটি লেভেলে। তারপরে একটু উঠে আবার একটু পড়েছে, যুদ্ধ কন্টিনিউ গেছে, কিন্তু যুদ্ধ দেখুন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো শেষই হয়নি, এখনো চলছে। তখন নিফটির লেভেল কত ছিল যখন অ্যানাউন্স হয়েছিল, নিফটির লেভেল ছিল 17,200, 17,300। এখন নিফটির লেভেল দেখুন 26,000। তো যুদ্ধ যখন ফার্স্টে স্টার্ট হয় তখন একটু ডাউন যাই, এটা একটা নর্মাল বেসিক জিনিস। বাট তারপরেই আবার দেখুন শর্ট টার্মে কতটা আবার বেড়ে গেছে হুট করে, দেখুন। আর লং টার্মে দেখুন কি বেড়ে গেছে, ওই জন্য বলে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন একদম পসিবল, শর্ট টার্মে গ্যাম্বলিং এর মতো হয়ে যায়। এটা হচ্ছে আমাদের কি হয়ে যায়, এটা হচ্ছে আমাদের ইসরায়েল হামাসের যখন যুদ্ধ ঘোষণা হয়েছে, 6 অক্টোবর শুরু হয়েছে, 7 অক্টোবর মার্কেটে এফেক্ট পড়া শুরু হয়েছে। 6 অক্টোবর এইটা, 7 তারিখ দেখুন অল্প একটু গ্যাপ ডাউন হয়েছে, 2-3% গ্যাপ ডাউন হয়েছে। তারপরে যুদ্ধ যখন চালু হয়েছে কিছুদিন ধরে ডাউন গেছে নিফটি, 5-7% ডাউন গেছে। বাট দেখুন লং টার্মে দেখুন আপ, আপের পর আপ, আপের পর আপ, বিকজ সেখানে যুদ্ধ হচ্ছে, আমাদের ডিরেক্টলি কোনো এফেক্ট পড়ছে না। তো আমার যখন 7 অক্টোবর 2023 ডিক্লারেশন অফিসিয়ালি হয়েছে যুদ্ধ এটা, তো তখন আমাদের নিফটির লেভেল ছিল 19,500, এখন কারেন্ট লেভেল দেখুন 26,140। তো এই যুদ্ধগুলোর থেকে বুঝতে পারি শর্ট টার্ম, এগুলো শর্ট টার্মে নেগেটিভ ইম্প্যাক্ট অল্প ফেলতে পারে, বাট লং টার্মে কিচ্ছু হয় না, ম্যাটার অফ 5 to 7 days, আর কিছু না। এবারে আজকে যদি নিফটি 26,000 থেকে 40,000 চলে যায়, কেমন লাগবে আপনারা ফার্স্টে বলুন, নিচে কমেন্ট করুন কেমন লাগবে, আপনারা কি করবেন 26,000 থেকে 40,000 গেলে, আপনি কি কিনবেন প্রথম জিনিস, প্রথম জিনিস কি কিনবেন নিচে কমেন্ট করুন। এরকমই ঠিক হয়েছে 50% বেড়েছে যুদ্ধ হওয়ার পরে ভেনিজুয়েলার মার্কেট। আজকে একদিনে ভেনিজুয়েলার যে ক্যাপিটাল আছে তার নামে আছে ক্যারাকাস স্টক এক্সচেঞ্জ, রাইজেস নিয়ারলি 50% ইন ওয়ান ডে ইন্ডেক্স লেভেলে। এটা কেন হয়েছে দেখে নিন, এখানে যবে থেকে ইউএস রেট পড়েছে 2 তারিখের রাতের পর থেকে 74% বেড়ে গেছে, মাদুরো যে ও যে প্রেসিডেন্ট ছিল ওকে ক্যাপচার করার পর থেকে। অ্যান্ড যবে থেকে ডোনাল্ড ট্রাম্প প্রেশার দিয়েছে মাদুরো গভর্নমেন্টের উপর, ভেনেজুয়েলা স্টক মার্কেট 150% বেড়েছে লাস্ট এক সপ্তাহ বা এই 10-12 দিনেই, 150% 10-12 দিনেই। কেন? বিকজ আপনারা বুঝতে পারেন এটা হয়তো নেগেটিভ, যুদ্ধ মানে নেগেটিভ, বাট সবসময় না, ম্যাক্রোস ইকোনমিক্স বুঝতে হবে আপনার কোন দেশ কেমন। এখন যদি বাই চান্স নর্থ কোরিয়ায় কোনো কিছু ইউএস এরকম করে বা কিছু মানে ফ্রিডম পেয়ে যায় লোকেরা, তাহলে ওখানে স্টক মার্কেট হয়তো এমনিই বাড়বে। কেন? বিকজ ওরা ফ্রিডম পেয়ে যাবে, নিজের মতো বাঁচতে পারবে। ওখানে কি
কিছু কিছু প্রেসিডেন্ট এমন ভাবে কান্ট্রি চালায় যে নিজের মন মর্জি মতো চালায়, কোনো কিছু ফ্রিডম দেয় না কাউকে। ভেনিজুয়েলাও কাইন্ড অফ ওরকম দেশ ছিল, ঠিক আছে? তো ওই জন্য স্বাধীনতার জন্য আমরা বলতে পারি মেবি হয়তো 74% আপ হয়েছে যুদ্ধর পরে, ইউএস এর আন্ডারে চলে আসছে বলে কারেন্টলি এখনের জন্য। প্রেসিডেন্টই লাপাতা, ডোনাল্ড ট্রাম্প নিয়ে চলে গেছে। তো আই হোপ এই অ্যানালিসিসটা ভালো লাগলো। ইন্ডিয়ার উপর এত কিছু এফেক্ট পড়বে না এটাও বলে দিলাম, যে 5 to 7 days তারপরে অ্যাজ ইট ইজ যাবে। আর আমার তো অ্যানালিসিস আছে যে 26 সালের কি কি টপ 10 অ্যানালিসিস ফার্স্টে বলে দিয়েছি। ফার্স্ট কোয়ার্টার না, ফার্স্ট হাফ অফ দ্য ইয়ার, প্রথম 6 মাস থেকে 7 মাস বছরে খুব ভালো হতে চলেছে, স্পেশালি মার্চের পর। 7-8 মাস আগে থেকে বলে আসছি, মার্চের পরই আমরা ভালোভাবে দেখতে পাবো ট্রেড ডিল, বাজেট সবকিছু শেষ হয়ে যাবে, তারপরে আমরা ভালোভাবে স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ সবকিছু র্যালি ভালো দেখতে পাবো। অ্যান্ড আমরা জুন জুলাই অবধি তো মার্কেট ভালো দেখছি। ডাউন সাইড হ্যাঁ কিছু কিছু দিন 2% ডাউন হলো, 1% ডাউন হলো, ডিরেক্টলি কখনো এরকম ভাবে ওঠে না মার্কেট। আপ গেল আবার একটু ডাউন গেল, এখানে ভয় পেলে হবে না। আপ গেল আবার একটু ডাউন গেল, আপ গেল, বাট আলটিমেট লং টার্মে আপ ট্রেন্ডে থাকবে। আর না বলে 6-7 মাস তো থাকছেই, এটুকু অ্যানালিসিস আমার করা আছে। তো নিচে যদি কোনো কোয়েরি বা কোয়েশ্চেন থাকে, বা আপনি আমাকে ফিনান্সিয়াল অ্যাডভাইজার বানাতে চান, যে আপনার অ্যাডভাইজার থেকে কোনো কিছু ইনপুট আপনি পাচ্ছেন না, জানেন না কি হবে পোর্টফোলিওটা সামনে ক্র্যাশ আসলে, তো নিচে দেওয়া নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে রাত 8টা থেকে 10টার মধ্যে রবিবার ছাড়া কন্ট্যাক্ট করে এনজে ওয়েলথে অ্যাকাউন্ট খুলে আপনি স্টার্ট করতে পারেন। অ্যান্ড আমরা এবার কমেন্টের দিকে যাবো। আপনাদের মনে যদি কোনো কোয়েরি থাকে তাহলে সেই কোয়েরিগুলোও আপনি নিয়ে নিচে পোস্ট করতে পারেন, কোনো স্টকস, কোনো মিউচুয়াল ফান্ডের ব্যাপারে, কোনো কমপ্লায়েন্সের ব্যাপারে। তাহলে আমার প্রত্যেক ভিডিওতে 4-5 জনের আমি কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিই। আর আপনি যদি আমাদের লাইসেন্স নাম্বার ভেরিফাই করতে চান আমার, তো এখানে জাস্ট এমফি এর ওয়েবসাইটে গিয়ে সার্চ করবেন মিউচুয়াল ফান্ডের জন্য 300613 সার্চ করবেন, একটু লোডিং টাইম আসবে, তারপরে চলে আসবে রাজ কর্মকার ARN 300613, সব ডিটেলস এখানে চলে আসবে। চলুন ফার্স্ট কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি অনেকদিন ধরেই আপনার ভিডিও দেখি, কারণ ধরুন কারণ মিউচুয়াল ফান্ড নেই, বাট গ্রো বা যে কোনো অ্যাপের মাধ্যমে ETF কেনা আছে, মানে ডিম্যাট ফরম্যাটে। হোল্ডারের ডেথ হয়ে গেছে, এবার সেই টাকা নমিনিকে পেতে কি করতে হবে, আপনাদের অফিস থেকে কিছু হেল্প পাওয়া যাবে কি মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা জেনেছি। এখানে হচ্ছে ফার্স্টে ডিম্যাট ফরম্যাটে আমরা মিউচুয়াল ফান্ড করে নন ডিম্যাট, মানে আপনি আমাদের থেকে কিনলেন ব্রোকার থেকে, বাট টাকাটা তো SBI বা নিপনেই আছে, আপনি SBI বা নিপনের কাছে বা ক্যামসকে ফিনটেক দিয়েও বেচতে পাচ্ছেন, সেটা আমরা রেখে দিই। কিন্তু এখানে ETF কিনুন বা শেয়ার কিনুন, গ্রো ফ্রো এরা কি করে ডিম্যাট খুলে নেয়, বাট ডিম্যাট মানে গ্রো থেকেই বেচতে হবে, আপস্টক্স থেকেই বেচতে হবে। সে যদি ডিফল্ট হয়ে পড়ে তখন প্রবলেম আছে। এটার যদি স্টকস বা ETF ট্রান্সফার করতে হয় কারোর ডেথের পর, নমিনি তো ডিরেক্টলি পায় না, সেল করতে রকম পারবে না, তো সেই ক্ষেত্রে এখানে 3টার প্রসেস আছে। একটা হচ্ছে যদি নমিনি সবসময় ঠিকঠাক থাকে, যখন যা সার্কুলার আসছে আপডেট করে রেখে দিয়েছে, অ্যান্ড ডিম্যাটের কোনো ফোলিও বা কোনো স্টকস ডরমেন্ট হয়ে যায়নি, বা আপনি বলতে পারেন ডিম্যাটটা আনরেজিস্টার্ড হয়ে যায়। আনরেজিস্টার্ড মানে কোনো সার্কুলার মিস হয়ে গেলে আনরেজিস্টার্ড হয়ে যায়, সেটা মিউচুয়াল ফান্ড হোক কি ডিম্যাট হোক। তো এখানে সবকিছু সার্কুলার মেনেছে, কোনো মিস হয়নি, নিজে থেকে ভালো করে ট্র্যাকে রাখেন। তাহলে ট্রান্সমিশন রিকোয়েস্ট ফর্ম একটা আছে, ট্রান্সমিশন রিকোয়েস্ট ফর্ম মানে আপনাকে না, আপনি যখন নেই, তো আপনার নমিনিকে ডিটেলস অফ দ্য ক্লায়েন্ট, নমিনি, অ্যাসেটস কন্টেনিং দ্য ডিম্যাট অ্যাকাউন্ট, এগুলো সব ভরে ট্রান্সমিশন রিকোয়েস্ট ফর্মটাকে ডিপির যে ওয়েবসাইট আছে বা ডিপির অফিসে গিয়ে আপনাকে দিতে হবে, বা NSDL বা CDSL এ গিয়ে দিতে হবে, বা তার ওয়েবসাইটে গিয়ে ফেলতে হবে, ড্রপ করতে হবে। এইটা সেকেন্ড হচ্ছে ডেথ সার্টিফিকেট যে আছে তার একটা কপি নোটারাইজড গ্যাজেটেড অফিসারের থেকে বা নটারি করে অ্যাটেস্টেড করে এটাও সাবমিট করতে হবে ডিপিতে। আর ক্লায়েন্ট মাস্টার রিপোর্ট সবারই হয় CMR, তো ক্লায়েন্ট মাস্টার রিপোর্টের একটা ব্যাপার আছে, এটা KYC ডকুমেন্ট, যেটা ডিটেলস অফ দ্য ক্লায়েন্ট, ডিম্যাট সাচ অ্যাজ সিকিউরিটিস কি কি হেল্ড আছে, কোন কোন ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করা ছিল, সবকিছু এখানে পেয়ে যাওয়া যাবে। এটা আপনার ট্রেডিং প্ল্যাটফর্মের থেকে, মানে ধরুন আপনি গ্রো ইউজ করছেন, তো গ্রোথ থেকে আপনাকে নিতে হবে তাকে, অ্যান্ড নিয়ে তারপরে ডিপিতে দিতে হবে বা ডিপোজিটরিকে দিতে হবে, NSDL CDSL হোক, এগুলো দিয়ে সব ভেরিফাই হবে, যদি সব ঠিকঠাক থাকে তবে পাবে, নালে না। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, যদি বাই চান্স কোনো কিছু নমিনি কারো থাকলো না, বা নমিনি থাকলো অনেকদিন হয়ে গেছে, কোনো চেঞ্জেস করেননি, জাস্ট কিনে রেখে দিয়েছেন, কিন্তু কোনো কিছু সার্কুলার আসছে বা কিছু জানেন না বা কিছু করেননি, আপডেশন করেননি, তাহলে ট্রান্সমিশন রিকোয়েস্ট ফর্ম এগুলো তো লাগবেই, ডিপিতে করতে হচ্ছে সাবমিশন, ডেথ সার্টিফিকেট, নোটারাইজড কপি অ্যান্ড গেজেটেড অফিসার থেকে অ্যাটেস্টেড করে দিতে হচ্ছে। লেটার অফ ইনডেমনিফিকেশন একটা দিতে হবে, এটা ডিক্লারেশন দ্যাট আপনি তার নমিনি, প্রুফ করতে হবে আপনাকে, যদি কোনো লিগাল ওয়ারিস বা লিগাল হায়ার থাকে তাহলে ওই
কপিটা নিয়ে যেতে হবে, ওয়ারিশের কপিটা নিয়ে যেতে হবে। অ্যাফিডেভিট চাই, নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে একটা অ্যাপ্লিকেন্ট যে আপনি যে লেজিটিমেট, আপনার নমিনি সাকসেসর যে এরপরে যে ট্রান্সফারটা হবে সে যে লেজিটিমেট কিনা, তো সেটাকে প্রুফ করে একটা অ্যাফিডেভিট চাই। আর একটা ফ্যামিলি সেটেলমেন্ট ডিল, ফ্যামিলিতে যতজন আছে সবার মধ্যে সেটেলমেন্ট ডিল হবে যে আপনি পাবেন 100% কি কেউ 50-50 করে পাবে। তো এরকম করে অ্যালোকেশনটা নিজেদের মধ্যে লিগাল হায়ার্সদের মধ্যে থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে প্রসেস। এবার এইটা যদি আপনি নিজে থেকে ডিরেক্ট প্ল্যাটফর্ম থাকে তাহলে ডিরেক্ট প্ল্যাটফর্ম কোনোদিন আপনাকে হেল্প করবে না, তাকে নমিনিকে নিয়ে থেকে ঘুরে ঘুরে করতে হবে, সে দিল্লি যাক, বোম্বে যাক, ব্যাঙ্গালোর যাক, করতে হবে। ঠিক আছে, নিজে থেকে করতে হবে, কেউ হেল্প করবে না। যদি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার আমাদের মাধ্যমে থাকে, ডিম্যাট হোক নন ডিম্যাট হোক, সেটা আমাদের কাজ, তাকে জাস্ট বসে থাকতে হয়, আমাদের অফিসে এসে ভেরিফাই করতে হয়, ব্যাস, দ্যাটস ইট। আর কিছু করতে হয় না, 7 দিনের মধ্যে প্রসেস ডান। নেক্সট কোয়েশ্চেন ইজ, সেখানে গ্রোথেই ধরুন আছে, আপনাদের অফিস থেকে কিছু হেল্প পাওয়া যাবে কিনা? আমাদের অফিস না, কোনো অফিসই কেউ হেল্প করবে না। সারা জীবন ওখানে থাকলো, গ্রো কোনো হেল্প করলো না, কেন জানি না, গ্রো ইউজ করে লোকে, কোনো হেল্পও পায় না লোকে, তাও ইউজ করে। কিন্তু এইটার সময় কোনো নমিনি দিয়ে আমাদের কাছে চলে আসে, দি অ্যান্সার ইজ নো। কান্নাকাটি করে যাক, কিন্তু আমাদের তো নিজেদের অনেক কাজ থাকে, সেটা আমাদের কাজ নেই, বিকজ গ্রো হচ্ছে ডিরেক্ট প্ল্যাটফর্ম, আমরা হচ্ছে ডিরেক্ট প্ল্যাটফর্ম নয়। তো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই তখন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের হেল্প আমরা করে থাকি না, বা কেউ করে থাকে না, করা উচিত না। নেক্সট ইজ, তো এই যখন পোর্টফোলিওটা বড় হয়ে যাবে, 5-10 লাখ টাকা অবধি কোনো অসুবিধা নেই, যখন তার উপরে চলে যাবে তখন জিনিসটা যাতে পরে প্রবলেম নয় কারোর উপর, তখন একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার নিয়ে কাজ করাই বেটার আমার মতে। এসবিআই ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড এ লামসাম করলাম 5 বছর, এরকম কিরকম লাভ করতে পারবো? ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 40,000 টাকা, তো আপনার বেশি টেনশনের কিছু নেই, অল্প অ্যামাউন্টই আছে। ইনভেস্টমেন্ট দেন 27 ডিসেম্বর, প্লিজ বলবেন। আমি বলবো আপনার 5 বছর পরেও হয়তো লসে বা মাইনাসে বা জিরোতেই থাকবে, ফার্স্টে প্লাস দেখতে পাবেন। কেন আমি বলি, যদি আমার অ্যানালিস্ট ঠিক হয়, তাহলে কোন একটা টাইমে যদি সামনে 5 বছরের মধ্যে ধরুন রিসেশন আসলো, বাই চান্স 2027টা আমি টার্গেট রেখেছি, আসলো, ডাউন গেল অ্যান্ড অনেকটা দিন থেকে গেল, তাহলে কি হবে? আপনি যদি চান যে ওটাকে শিফট করে অন্য জায়গায় ডেট ফান্ডে বা কিছুতে নিয়ে যায়, আপনি পারবেন না, বিকজ 3 বছর আপনার ইএলএসএস লক ইন। বারবার বলেছি, এই বছর কেউ যেন লক ইন ওয়ালা ফান্ড বা ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ডে না ইনভেস্ট করে, ফেসে যাবেন, আপনারা সুইচ করতে পারবেন না। বা লাস্ট 3 বছরে কেউ যদি করেন, অলরেডি ফেসে বসে আছেন। তাদের রিসেশন যদি 2-3 বছর কন্টিনিউ চলে, তাহলে আমরা যারা যারা রিসেন্ট ইকুইটি মার্কেটে এসেছি থ্রু এসআইপি, তারা কম প্রাইসে বেশি ইউনিট বাই করে কি ফায়দা পেতে পারে? অবশ্যই। যখন যখন এখান থেকে যদি মার্কেট এখানে পড়তে থাকে, তাহলে এখানেও বাই হচ্ছে, এখানেও বাই হচ্ছে, এসআইপি বন্ধ করা যাবে না। এসআইপি বন্ধ মানে গোল শেষ, স্বপ্ন শেষ। এখানেও বাই হচ্ছে, এই যে ডাউনটা যেখানে ভয় পেয়ে আছে, যখন মার্কেট আবার এখানে যাবে, এটাই তো সব থেকে বেশি ফায়দা দেবে না, পোর্টফোলিওটা উঠিয়ে রাখবে। তো ওই জন্য ডাউনে ডাউনে ইনভেস্ট হচ্ছে, অ্যাভারেজ আউট সব কটার থেকে এখানে প্রফিট হবে, এটা থেকে অল্প প্রফিট বা প্রফিট দেখুন সব কটা থেকেই। কিন্তু লং টার্ম ইনভেস্টারের সেক্ষেত্রে রিসেশন বেশি দিন ধরে চললে ভালো হয়। আপনার কি মতামত? একদম। কিন্তু এই 1-1.5 বছর ধরে যেটুকুনি নতুন ইউনিট আপনার ধরুন 2 লাখ টাকা জমেছে এতদিন ধরে, তারপরে ধরুন এখান থেকে নামছে, তো আমাদের যদি রিসার্চ ঠিক হয়, আমরা তার আগে এটাকে সুইচ করে দেবো, 3-4টে ক্ষেপে আমরা সুইচ করে দেবো, যাতে 2 লাখের ভ্যালুটা 1 লাখ না চলে আসে। হ্যাঁ, নতুন ইউনিটগুলো আসুক অল্প অল্প করে, ডাউনে ডাউনে ইনভেস্ট হোক, অসুবিধা নেই। নমস্কার, আচ্ছা বন্ড বা ডিবেঞ্চারে কোনো এসডব্লিউ করা যায় কি? গেলে কিভাবে করা যায়? একদমই না। বন্ডে ম্যান্ডেটারি আপনাকে বছরে একবার বা 3 মাসে অন্তর একবার বা মাসে মান্থলি ইনকাম আপনার হয়, ডিবেঞ্চার এরকম হয় না। না হলে এসডব্লিউপি কোথায় কিভাবে করা ভালো? যে কোনো ইকুইটি ফান্ডে এসডব্লিউপি করতে পারেন আপনার অ্যাডভাইজারের সালাহ নিয়ে। যদি 1 লাখ টাকা এসডব্লিউপি করি, না 1 লাখ টাকা 1,000 হবে না, 1 লাখ টাকা এসডব্লিউপি করে লাভও নেই। যাই হোক, এসডব্লিউপি অনলি 10, 20, 30 লাখসে করলে বেটার। আর বন্ডে আমাদের কাছে বন্ডও আছে কারেন্টলি। যদি আপনাদের কোনো ফিক্সড ইনকাম বা ভোলাটাইল মার্কেট আপ ডাউনে রাখবো না, যে কোনো টাকা কারোর কাছে আছে, এফডির থেকে বেটার রিটার্ন আছে, তাহলে আমরা সেফ সিকিউর বন্ডে 10 লাখ টাকার উপর 8,927, বা আপনি বলতে পারেন মোটামোটা অ্যাপ্রক্সিমেটলি 9,000 টাকা মাসে ফিক্সড। এটা কোনোদিন কমবেও না, আবার এটা কোনোদিন বাড়বেও না, বাট 9,000 টাকা ফিক্স আপনি পেতে পারেন। আমাদের কাছে সরকারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে বন্ড আছে, আপনি এসে কথা বলতে পারেন। আমরা এফডিতে 5 থেকে 6,000 টাকায় মান্থলি নিই। প্রত্যেক মাসে অজান্তেই, জাস্ট জানি না বলে, আপনারা জানেন না বলে 3 থেকে 3,500 টাকা লুজ করছেন, সেটা করা উচিত না। আপনার টাকা আপনার লুজ হচ্ছে, আপনি মাসে এটা কিন্তু অপরচুনিটি মিস করে ফেলছেন। বাকি যেটুকু ইকুইটিতে আছে আলাদা, ইকুইটি ছাড়া আমি বলছি, যেগুলো এফডিতে আছে বা যেগুলো ফিক্সড ইনকামেই আছে, আপনি দেবেন না ইকুইটিতে, তো ওইটা আপনি বন্ডে না দিয়ে কিন্তু ভুল করছেন।
এন্ড বন্ডের অ্যানালিসিস কিন্তু ঠিকঠাক করে করতে হয়। র্যান্ডম বন্ড কিনবেন না, বিকজ বন্ড কিন্তু সিকিউর হতে পারে, আনসিকিউর হতে পারে। আনসিকিউর হওয়ার ডিফল্ট হওয়ার চান্স থাকে, যেমনি এফডির আনসিকিউর যদি এফডি আপনি নেন তাহলে 5 লাখের উপর আপনি ইনশিওর্ড না, 5 লাখের পর ফেরত পাবেন না টাকা। তো বন্ডও কিন্তু আনসিকিউর হয়ে গেলে আপনি কিন্তু 5 লাখের উপর ফেরত পাবেন না। তো সেই ক্ষেত্রে সিকিউরড বন্ড, ঠিকঠাক বন্ড যেগুলো আমরা দিই সেগুলো করাটাই বেটার। আপনার নিচে ফোন নাম্বার দেওয়া আছে, এটাও আপনি ফিক্সড ইনকামের জন্য করতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? আশা করি অ্যানালিসিস এন্ড যুদ্ধর পুরোপুরি, যেটা পেট্রোলিয়াম নিয়ে কথা হচ্ছে, অয়েল নিয়ে কথা হচ্ছে, সেটা আলটিমেট আসল জিনিস না। অ্যানালিসিস করে বুঝলাম যে অন্য কিছুর পেছনেই যুদ্ধ ঘোষণা করেছে ইউএস ভেনেজুয়েলার উপর। তো আই থিঙ্ক অ্যানালিসিস ভালো লাগলো। সবার থেকে স্ট্যান্ড আউট করে আমাদের এই চ্যানেলটা ক্রিয়েট করা আছে, যাতে আমরা ঠিকঠাক অ্যানালিসিস করে দিতে পারি। যদি আপনি নতুন হন এই চ্যানেলে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 70,000-এর বেশি সাবস্ক্রাইবার জুড়ে আছে এখনো অবধি আমাদের সাথে। এন্ড এরকম ভিডিও দেখতে হলে অন্যদের সাথে শেয়ার করবেন, যারা যারা এখনো মার্কেট ভয় পেয়ে আছে যুদ্ধ হচ্ছে বলে কি হচ্ছে। লাইক করবেন নতুন হলে, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনার কমেন্ট আমরা প্রত্যেক 2-3টে করে প্রত্যেক ভিডিওতে নিয়ে নিই। এই যে স্টকসের উপর ভিডিও 10টা অ্যানালিস্ট, যেটা পুরো 2026-এ আমি টার্গেট করে আছি, এইগুলো পুরোপুরি আমরা অ্যানালিস্ট দিয়ে থাকি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।